শনিবার দুপুর নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা। পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন। আমাদের দেশের অস্কার বিজয়ী অভিনেতা জনাব জাহের আলভী ওরফে 18+ জাহের আলভী, যিনি গতদিন অভিনয় প্রদর্শনীর একটি 28 মিনিট ভিডিওতে 28 মিনিট কুত্তেও চোখে এক ফোঁটা পানি আনতে পারে নাই, সেই মানের অভিনেতার কিছু নাটকের নাম আপনাদেরকে শোনাইতে চাই। নেপালে শুটিং এর মধ্যে তিথির জন্মদিন, একটা অ্যাক্টরের জন্মদিন, আমাদের নায়িকার জন্মদিন, ওইটা কেক কেটে সেলিব্রেট করাটা কি দণ্ডনীয় অপরাধ আমার জন্য? ওরে আমার দণ্ডনীয় অপরাধ তোলার করার অপরাধ তোলারে। আসসালামু আলাইকুম দর্শক, আলভী এবং ইকরাকে নিয়ে কোনো কন্টেন্ট আমি এখনো করি নাই, মানে কোনো কথা বলি নাই এখনো। প্রথমে এই ভিডিওতে বলছি, আমার মনে হইলো যে কিছু কথা বলা জরুরি। প্রথমত হচ্ছে, আলভীকে মানুষ কি হিসেবে চেনে? আলভীকে মানুষ অভিনয় শিল্পী হিসেবে চেনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা জানেন বাংলাদেশের জনপ্রিয় ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেতা, যাকে এক নামে চিনেন জাহের আলভী। তিনি যে কাজটা করেছেন, যে আত্মহত্যা করেছেন, সেটা আপনারা ইতিমধ্যে জানেন। অন্যদিকে তার স্ত্রীর যে জানাজা, সেখানে পর্যন্ত আসেনি আলভী। অর্থাৎ আলভী ইতিমধ্যে কিন্তু নেপাল থেকে দেশে ফিরেছেন। তবে নেপাল থেকে দেশে ফেরার পরে তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তাকে খুঁজতেছে, অলরেডি খোঁজা শুরু করে দিয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে আলভীর মৃত্যু নিয়ে তৈরি, অর্থাৎ আলভীর স্ত্রী ইকরার মৃত্যু নিয়ে শুরু হয়েছে তুলফার। মুখ খুলেছেন, একে একে মুখ খুলতে শুরু করেছে তার সহকর্মী থেকে শুরু করে, অর্থাৎ তার সহপাঠীরা, তার বান্ধবীরা, অর্থাৎ তার পরিচিত ব্যক্তিরা, যে ইকরাকে কিভাবে মানে তাকে শেষ করা হয়েছে এবং কেন ইকরা তিলে তিলে এইরকম একটা পরিস্থিতি, অর্থাৎ এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। অনেকেই অনেকভাবে মন্তব্য করতেছে, সেই মন্তব্যগুলো আপনার মাঝে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা ধারাবাহিকতায় লক্ষ্য করে আপনার মধ্যে ভিডিও শুরুতে কিছু অংশ বেশি দেখে বুঝতে পেরেছেন ইকরাকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তার পরিচিত জনরা। আমরা এখানে একটু বিস্তারিত দেখবো। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসি। শনিবার দুপুর নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা। পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বিভিন্ন তারকারা তাদের ফেসবুক পোস্টে তাদের প্রতিক্রিয়া জানায়। তাদের মধ্যে অভিনেত্রী পারসা ইভানা লেখেন, চারিদিকে এত মিথ্যা কেন, এত ভুয়া ভালোবাসা কেন, ভালোবাসা শুধু এখন শব্দ হয়ে গেল কেন। অভিনেতা ইরফান সাজ্জাদ লেখেন, শেষ পর্যন্ত বাচ্চারাই ভুক্তভোগী হয়। আলভী ইকরার সন্তান রিজিকের জন্য খুব খারাপ লাগছে। এদিকে মৃত্যুর মাত্র 5 ঘন্টা আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন ইকরা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে শেয়ার করেছিলেন তিনি। ওই পোস্টে তিনি তার বোনের মাতৃত্ব যাত্রার এক তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন। অন্যদিকে মৃত্যুর একদিন আগেও ছেলেকে নিয়ে চিন্তিত ইকরা ভূমিকম্প নিয়ে তার ফেসবুক এক স্ট্যাটাসে লিখেন, আজকে যখন ভূমিকম্প হলো আমি একদম শান্ত ছিলাম। রিজিক রাস্তায় ছিল, আমি ঘরে। মনে হলো যাই হোক আমার সন্তান নিরাপদ। আহা, সন্তানের মায়া। এছাড়া তার স্বামীর এক পোস্টে মন্তব্য করেছিলেন, অভিনন্দন, ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মেলে না, ভুল স্বীকার করতে পারলা, আমিন, আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাটছো কেন। এই স্ট্যাটাসে কি আলভী ইকরার সংসারে ভাঙনের সুর ছিল? প্রশ্নটা রয়েই গেল। 2010 সালের 9 নভেম্বর ভালোবেসে স্ত্রী ইকরাকে বিয়ে করেন আলভী। তাদের সংসারে রিজিক নামের এক পুত্র সন্তানও রয়েছে। আমাদের দেশের অস্কার বিজয়ী অভিনেতা জনাব জাহের আলভী ওরফে 18+ জাহের আলভী, যিনি গতদিন অভিনয় প্রদর্শনীর একটি 28 মিনিট ভিডিওতে 28 মিনিট কুত্তেও চোখে এক ফোঁটা পানি আনতে পারে নাই, সেই মানের অভিনেতার কিছু নাটকের নাম আপনাদেরকে শোনাইতে চাই। বউয়ের প্যারায় জীবন নষ্ট, আহ কি চমৎকার নাটকের নাম। বউ ভাল লাগে না, আহ অসাধারণ অসাধারণ। এক্স ভস নিউ, আরে বাবা কি চমৎকার নাটক। আমি পুরুষ মানুষ, বাহ বাহ বাহ। বসের বোন, আরে কি চমৎকার নাটক।
কাজের মেয়ে সুরাইয়া, বস্তির মেয়ে সুরাইয়া, কাজের মাইয়া সুরাইয়া, না জাহের আলবির নাটকগুলোর নাম আসলে অনেক দুর্দান্ত। করলেও বিপদ, না করলেও বিপদ 2, মানে এটার 2টা পার্ট, হট অ্যান্ড কুল। নায়িকাটা দেখছেন কিটা, হট অ্যান্ড কুল। কোটিপতির জামাই যখন রিক্সাওয়ালা, না 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 সেটা নাটক। চোর পুলিশ, আমি বিদেশ যাবো, তা হালার ফালা তুই যা, তাই জিজ্ঞেস কেটা তোর দ্বারে। কি চমৎকার নাটক, কি পীড়িতের পেতনি ভালো তাও বউ ভালো না। মানে নাটকগুলো তো সেই নাটক। জামাই বউ পিনিকে, নাটকের লেভেল কোথায় চিন্তা করছেন? নাটকের নাম জামাই বউ পিনিকে, মানে বউ জামাই পিনিকে থাকে। নাটকের লেভেল, জাহের আলবির নাটকের লেভেল কোন পর্যায়ে চলে গেছে? পেলে বয়, পরকিয়া, মানে এই যে নাটকগুলো এত, আমার আজকে একটু সার্চ দিছি, যে কয়টা নাটকের নাম আছে আমি এই কয়টা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাইলাম। কিন্তু বাবা জাহের আলবির ইগল টিমের নাটকগুলো আর জাহের আলবির হেইয়ার আগে নাটকগুলো এবং বর্তমান সময়ে যে নাটকগুলো করে, আল্লাহ রাস্তে যারা তার দর্শক আছেন, খোদার কসম আমি তার নাটক কোনো সময় দেখি না। ফেসবুকে 2-একটা ক্লিপ আসে 18+ ক্লিপগুলো, মানে ওই ভিউ বাড়ানোর জন্য 18+ কিছু ডায়লগ দেয় না নাটকে, এই সমস্ত কিছু ক্লিপ আসলে এই পর আমি চিনছি যার নাম জাহের আলবি। কিন্তু বিশ্বাস করেন, ওর পারিবারিক বিষয় পরে আসতেছি, জাহের আলবির যে নাটক আর যে গল্প বাংলাদেশের নাট্য জগতের অর্ধেক ধ্বংস করে লাইছো। এই যে আমাদের কিছু গুণী শিল্পীরা, মোশাররফ করিম সহ কিছু গুণী শিল্পীরা যে কয় বাংলাদেশের নাটক সমাজ ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের নাট্যর যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি ধ্বংস করছে, সেই ধ্বংসের অর্ধেক করছে হেলার ফালায়। সব নাটক দেখবেন ভিউ ব্যবসার লজ্ঞা, সব নায়িকা দেখবেন ভিউ ব্যবসার লজ্ঞা। যে সমস্ত নায়িকা খালি সুযোগের অভাবে এই পর্নহাব, এই নটি আমেরিকায় চান্স পায় না, এই সমস্ত নায়িকা নিয়ে জাহির আলবি নাটক বানায়। এবং এর যে ডায়লগ ডেলিভারি, কি চুট্টা মার্কা কথাবার্তা ভাই, রোজা রমজানের দিন দেখলে ইমান তো থাকবে না, উজু থাকবে না। সবাই জানে আমরা এখানে কেন আসছি। এই যে আলভি, এই যে ইকরাপুর হাজবেন্ড, যে এখনো রাস্তা রাস্তায় কুলঙ্গারের বাচ্চারা ঘুরে বেড়াইতেছে, কেন ঘুরে বেড়াবে? এখনো তাকে আইনের আওতায় কেন আনা হচ্ছে না? পরকীয়ার হার বেড়ে গেছে আমাদের বাংলাদেশে। এই যে আপু বলে গেল একটু আগেই যে কেউ না, সে আমার কয়েকটা ইভেন্টে তার সাথে দেখা হয়েছে, তাই আমার এত মায়া। ওই কুলঙ্গারের বাচ্চার কি একটু মায়া হয় নাই? কিভাবে সে পারলো লাশটা না দেখতে পারতে আসতে? কিভাবে পারলো সে? আমরা দেখছি কিছু স্ট্যাটাসে সে লিখিয়ে দিছে, তুই ইকরাপু কিন্তু লাশ লিখে দিছে, তুই আমার লাশের আশেপাশে আসবি না। আল্লাহ হয়তো এটাই চাইছে যে তুই যেন আমার লাশের আশেপাশে না আসিস। আল্লাহ হয়তো এটাই চাইছে। আমরা চাই আপু এইটা যেন একটা শাস্তি হোক। আমরা এর জন্য একটা মানববন্ধন আমরা রেখেছি। আমরা প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ইকরা জানি আর এরকম জানি কাহিনী না ঘটে। আমরা এটাই চাই, প্রত্যেকটা নারী জানি সামনে এগিয়ে যায়, এরকম পরকীয়া জানি না হয়। আর তিথি, ওকে কেন আইনের আওতায় আনা হইতেছে না? আমরা জানি বাংলাদেশে 50% ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে, এদের আইনের আওতায় কেন আনা হচ্ছে না? নতুন সরকার কি করতেছে? তাদের জানি আইনের আওতায় আনা হয়। প্রত্যেকটা নারী জানি আর এরকম ভাবে ইকরার মতো আত্মহত্যা না করে। আর এই কুলঙ্গারের বাচ্চা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওকে বরকট করতে হবে। এই যে আপু বলছে ওকে বরকট করতে হবে, ওকে। আপনারা সবাই, ওই যে আপু একটু আগে বলে গেল যে ওকে হত্যা মামলায় বিচার, ও জানি হত্যাকাণ্ড হয়। যদি কেউ কোন সরকার যদি না পারে কিছু করতে, তাহলে জানি আমাদের হাতে তুলে দেয়, আমরা ওর বিচার চাই, আমরা বিচার করব। পোস্ট করেছে আলবি কালকে একটা পোস্ট করেছে, ও একই ওর বউকে যদি ভালোবেসে থাকে, আমার বউ আমাকে কবর দিয়ে গেছে। ও বলছে কিন্তু ও কিভাবে লিখতে পারলো? ওর বউয়ের নামটা কিভাবে লিখতে পারলো? ও এতই ভালোবাসে যখন ওর বউয়ের নামটা কিভাবে লিখতে পারলো? আমরা সবাই জানি ইকরাপুর নাম, সবাই জানি পুরো ইকরাপুর নামটা। ও আইডিটাও ভ্যানিশ করে দিয়েছে। ও এত বড় একটা খারাপ, এত বড় একটা জানোয়ার পশু হয়ে গেছে। ও কিভাবে ওর বউয়ের নাম ভুল লিখলো? আমার কাছে কিন্তু সেই প্রমাণটাও আছে। ও লিখেছে ইকলি, ও আমার মনে হয় ও তিথি লিখেছে। আমরা সবাই এটা জাস্টিস চাই, আমরা সবাই চাই প্রত্যেকটা নারী। আলভি আমরা বয়কট চাই আলভি জানি ও বাবা হিসেবে শুধু বেঁচে থাকবে, আর কোন পুরুষ হিসেবে বেঁচে থাকবে না, ও স্বামী হিসেবেও থাকবে না। কোন নারী যদি ওর দিকে তাকায়, ও জানি সেই নারীটা যদি ভাবে দুইবার যে আসলে ওকে বিয়ে করা যাবে কি যাবে না। আমরা সবাই বয়কট চাই আলভির, সবাই এটা নিয়ে রুখে দাঁড়াবো। আলভি দিদি বয়কট, আর আমার ভাই বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা যারা আছেন মিডিয়া জগতে, তারা প্লিজ সবাই দয়া করে ওকে ক্রস দিয়ে ওকে লিখবেন, ও জানি একটা হত্যাকাণ্ড পুরুষ, হত্যাকাণ্ড হিসেবে ওকে পরিচয়
বিচার হবে। ও কোনো কেউ আত্মহত্যা লিখবেন না, এটা হত্যা, এটা পরিকল্পিত হত্যা। এটা পরিকল্পিত না, কেউ আত্মহত্যা লিখবেন না, কেউ আত্মহত্যা লিখবেন না। আমার বোন ইকরা কোনো আত্মহত্যা করেনি, তার কোনো বোন নেই। ইকরার কোনো বোন নেই, কিন্তু আজকে তার প্রত্যেকটা বোন দাঁড়িয়ে গেছে এখানে। হ্যাঁ আমি জানি ইকরাপু অনেক স্ট্রং, সে সামনে থেকে স্ট্রং দেখায়, কিন্তু সে ভিতরে অনেক ডিপ্রেস ছিল, যেটা আমরা যারা তার কাছে আছি তারা দেখেছি সে কতটা স্ট্রং ছিল, সে কতটা ডিপ্রেসের ভিতর থেকে গেছে। আমরা সবাই এটা একটা জাস্টিস চাই। তিথি আলভি বয়কট, তিথি আলভি বয়কট। আর ও নাকি এখনো নেপালে এইসব ভুয়া কথা এইসব ভুয়া কথা বলিস না। তুই যে বাংলাদেশে আসোস কুলাঙ্গারে বাচ্চা, তুই যে বাংলাদেশে আসোস রাস্তায় নামতো শুধু, প্রত্যেকটা নারী তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, প্রত্যেকটা মা তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমরা চাই ওকে ইকরাপু হিরো বানাইছিল, ও ইকরাপু যেহেতু চলে গেল আবার জিরো হয়ে আরে যাবে। ওকে কে চিনতো? কেউ চিনতো না। ইকরাপুর জন্য ইকরাপুর জন্য পরিচিত চিনছে। হয়েছে। ইকরাপু প্রত্যেকটা ইভেন্টে তারা ইভেন্টে নিয়ে গেছে ওকে, তারপর ওকে চিনছে। ওকে কেউ চিনতো না, যদি কেউ চিনে থাকে সব ছাত্রীগুলো ওরে চিনছে, একটা নারী ওরে চেনে না। তিথি আলভি বয়কট। নেপালে শুটিং এর মধ্যে তিথির জন্মদিন, একটা অ্যাক্টরের জন্মদিন, আমাদের নায়িকার জন্মদিন, ওইটা কেক কেটে সেলিব্রেট করাটা কি দণ্ডনীয় অপরাধ আমার জন্য? ওরে আমার দণ্ডনীয় অপরাধ তোলার ঘরের অপরাধ তোলা রে। আঙ্গ বাংলাদেশের এক নাম্বার হিলুর ঘরের হিলু হাতে লাইকার ইয়া করতে চাই, কেক কাটতে চাই, এটা আবার জিগাইতেছে পাবলিক হাতে। দণ্ডনীয় অপরাধ হয়ে গেল গা, হ্যাঁ দণ্ডনীয় অপরাধ হয়ে গেল গা। সামান্য এই যে ছোট পদ্মারে নায়ক হইয়া যদি তোমার এই অবস্থা হয়, ঠিক আছে, একটা বিয়া করে একটা ডাউনলোড দিয়া ফরেরটার লগে ফলায় ফিরিত করিয়া তোমার এই যে ডাউনলোড করার মার্ডারে মাইরা আল্লাহ, ঠিক আছে, পুতের মারে মাইরা আল্লাহ, তুমি একটা নায়ক হয়ে গেছো নাকি? শুটিং করতে গেছো, শুটিং গুলার করে শুটিং গুলা। তুমি আঙ্গ বাংলাদেশে সাকিব খান হইলে কি করতা? আঙ্গ বাংলাদেশের সাকিব খান হইলে তুমি কি করতা? বেটা দুইটা বিয়া করছে, দুইটার করে দুইটা ডাউনলোড দিছে, কি সুন্দর। তারপরে তো কোনো ক্যাশ নাই, বেশ নাই, কোনো কিছু নাই। বেড়ায় আয়া কয়ও নাই যে আমি শুটিং এ গেছি। আমার শুটিং এর জায়গায় একটার বদলে দুইটা বিয়া করে আলছি, দুইটার বদলে জায়গায় তিনটা হইছে, দুইটার ভিতরে ডাউনলোড দিছি। হ্যাঁ হে বেটা তো আয়া কয়ও না। আর তুমি একজন হিরোলার করে হিরো আছো, শুটিং গুলার করে শুটিং গুলো আয়া পড়ছো। হ্যাঁ শুটিং গুলো আয়া পড়ছো বাংলাদেশের মেয়েদের। আবার মানে আমার মাথায় তো না, হ্যাঁ নীলজ্জর ঘরে নীলজ্জ কয় কেমনে দেখনি? হ্যাঁ হেতে হেতে লাইকা লইয়া গেছে গা নেপালে, কেক কাট তৈরি আবার জিগাইতেছে দণ্ডনীয় অপরাধ হয়ে গেছে কেন? হ্যাঁ হের বউ গেছে গা, হের বউ গেছে গা, এটা নিয়ে আর মাথা ব্যথা নাই। দেখছো মানে কেমনে আইয়া কইতাছে নীলজ্জর ঘরে নীলজ্জর, মানে তোমরাও না আমার কইবা ভাই দুইটা ভিডিও বানাইছো, খালাস আর কি বানাইবা ভাই? শুনো মানে মানে মুহের বান্ডারি তো উড়াইতাছে না, হেরে যে কয়াম মুখ দাসে কয়াম হেরের বান্ডারি তো উড়াইতাছে না, মনের ভিতরে যা আছে এইটা আল্লাহ বুঝো কেমনে ফুরাইবো। হ্যাঁ কেমনে কইতাছে নীলজ্জর ঘরে নীলজ্জ 2 দিন 3 দিন পরে বেড়িরা মাইরা দিয়ালছে, কবর মনে গন্ধ ছুটে গেছে গা। হে 3 দিন পরে হাতে ঘুমাতে না উঠতে কইতাছে আমি নেপালে শুটিং এ আইছি, আইয়া আমার নায়িকার হলে আমি কি কাটছি, এটা অপরাধ? অপরাধ বাংলাদেশ আয় নাইবা দেখতি তোর গন্টি দুইটা নিচে থাকেনি, বিমান পর্যন্তই সেফ থাকতি। এরপরে তোর গন্টি দুইটা গন্ডি বাজাইতো পাবলিকের আয়া দেখতি তুই কেমন নায়কলার ঘরে শুটিং গুলার ঘরে শুটিং গুলা হয়ে গেছিস। হ্যাঁ নীলজ্জ বেহার ঘরে বেহার সোর মেয়েদের এক ফুটা পানি নাইকা মুইতা দেহার মোর মেয়েদের কেউ দুইটা সোর মেয়েদের দুইজন লাগাই দেয়, কেউ মুইতা দেখ। হ্যাঁ আঙ্গ বাংলাদেশের যে টপ স্টার শাকিব খানের 2 ফুলার আইন নাম লাগাই দেয় 2 সোর মেয়েদের মুইতা দেখ, কিন্তু তাও যদি আমি চোখটা একটু পানি বার হয়। মা গো মা কেমনে কইতাছে শরম সারার ঘরে শরম সারায়। হ্যাঁ এর দুর্খানি নাটক ফাটক করে যদি হ্যাঁ এমন শুটিং হলো ওই জায়গা নায়িকা ওলা হয়ে জায়গা, হ্যাঁ মানুষ মেরে লাই। হ্যাঁ শাকিব খান হইলে কি করতো না জানি। মা গো মা ঘন্টা বড় হয়ে গেছে গা নাকি? ঘন্টা বড় হয়ে গেছে গা, মানে বাজানের মানুষ হইতাছিস না? আয় বাংলাদেশে বাজাইবনি, বালা করে বাজাই দিব তোরে। নায়কুলার ঘরে নায়কুলা, শুটিং গুলার ঘরে শুটিং গুলা। হ্যাঁ কত বড় কলজাটা হ্যাঁ বিদ্যে, তাও আইসে না বাংলাদেশে, দেখছো নি সেরিটারে দেখতো সিনালের জাতাইন ফুতাইন। আসসালামু আলাইকুম দর্শক, আলভি এবং ইকরাকে নিয়ে কোনো কন্টেন্ট আমি এখনো করি নাই, মানে কোনো কথা বলি নাই এখনো। প্রথমে এই ভিডিওতে বলছি, আমার মনে হইলো যে কিছু কথা বলা জরুরি। প্রথমত হচ্ছে আলভিকে মানুষ কি হিসেবে চেনে? আলভিকে মানুষ অভিনয় শিল্পী হিসেবে চেনে, আলভিকে মানুষ হিরো হিসেবে চিনে। আলভির স্ত্রীকে কয়জন চিনে? আলভির স্ত্রীকে তেমন কেউ চিনে না, চেনে আলভির মাধ্যমে। যারা চেনে অধিকাংশ মানুষ আলভির মাধ্যমেই চিনে। তারপরেও আলভির বউয়ের একটা সার্কেল ছিল, একটা নারী সংগঠন ছিল, তারাও আলভিকে চিনতো। সে টিকটক করতো, সে রিল করতো, সে ফেসবুক পেজ চালাইতো, সেখান থেকেও মানুষ তাকে চেনে, তার কিছু ফলোয়ার ছিল, কিন্তু আলভির তুলনায় সেটা কম। যদি আজকে আলভি না হইতো, এখানে অন্য কারো অপরাধীর স্ত্রী, আলভিকে ধরে নিচ্ছি অপরাধী, কারণ
সোশ্যাল মিডিয়ায় ট্রায়ালে তাকে সবাই অপরাধী হিসেবে অলরেডি জাজমেন্ট দিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তো সোশ্যাল মিডিয়া ট্রায়ালে সে অপরাধী। তো ইকরা যদি আজকে অন্য কোনো অপরাধীর স্ত্রী হিসেবে আত্মহত্যা করতো, তাহলে মানুষ কি লিখতো? সোশ্যাল মিডিয়ায় লিখতো যে টিকটকার ইকরা সুইসাইড করেছে। দেখেন, আলভির পরিচয়টাই আলভির কাল হয়ে গেছে। কিভাবে? আজকে আলভির পরিচয় নিয়ে কথা বলবো। এই পরিচয় থাকলে কি করা যায়, কি করা যায় না, সেগুলো নিয়ে কথা বলবো। এই পরিচয়টার ওজনটা কত বড় সেটা নিয়ে কথা বলবো। এই পরিচয়টা কিভাবে মেনটেন করতে হয় সেটা নিয়ে কথা বলবো। পরিচয়টা কি? হিরো। আমরা পর্দায় হিরোকে কি কি হিসেবে দেখি? আমরা পর্দায় হিরোকে দেখি পুত পবিত্র, আদর্শবান, নীতিবান, ন্যায়, সবকিছুর প্রতীক। মানে হিরো কোনো খারাপ কাজ করতে পারে না, এটা আমরা পর্দায় এইভাবে হিরোকে দেখি। কিন্তু অতি সম্প্রতিকালে হিরোকে পর্দায় এত নেগেটিভ ভাবে উপস্থাপন করা শুরু হয়েছে, যেটার ইফেক্ট নাটকেও এসে পড়েছে। আমরা এনিমেল, বাংলাদেশে বরবাদ, তুফান, এ ধরনের অনেক ছবি দেখেছি ভারত বাংলাদেশ মিলিয়ে, যেসব সিনেমায় শুধুমাত্র বর্বরতা, শুধুমাত্র হিংস্রতা, শুধুমাত্র অ্যারোগেন্সি, শুধুমাত্র মারপিট, এই সমস্ত কিছু হিরোকে দিয়ে করানো হচ্ছে। এখন এই যে হিরোকে দিয়ে এই সমস্ত কিছু পর্দায় করানো হচ্ছে, সেটা তো মানুষের উপরে একটা ইফেক্ট ফেলছেই, কিন্তু পর্দার হিরোর উপরেও কিন্তু এটার ইফেক্ট পড়ে গেছে। সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আলভি। অ্যাকর্ডিং টু সোশ্যাল স্টেটমেন্ট, আমি শুধুমাত্র সোশ্যাল স্টেটমেন্ট নিয়ে কথা বলছি। আমি ব্যক্তিগতভাবে আলভিকে যেটা চিনি, আলভি আমার সঙ্গে, আলভির পরিচয় আলভির ক্যারিয়ারের শুরু থেকেই। কারণ আলভি যখন ক্যারিয়ার শুরু করেছে তার আগ থেকে আমি ইন্ডাস্ট্রিতে অভিনয় করি। সো বড় ভাই হিসেবে আলভি আমাকে, বা সিনিয়র শিল্পী হিসেবে বা তার সিনিয়র হিসেবে আলভি আমাকে সবসময় সব জায়গায় যথেষ্ট সম্মান দিয়েছে, যথেষ্ট ভালো ব্যবহার করেছে। কোথাও সে আমার সঙ্গে কোনো বেয়াদবি করে নাই। এখন প্রসঙ্গ হচ্ছে, তাহলে এত মেয়েরা কেন আলভির বিরুদ্ধে, এত ডিরেক্টর কেন আলভির বিরুদ্ধে কথা বলছে? এই প্রসঙ্গটা নিয়ে আলভি নিজেই স্টেটমেন্ট দিবে, আলভি নিজেই তার প্রমাণ স্বরূপ সে কি জানি বলবে, সেটা তার ভিডিওতে সে বলেছে। এই বিষয়ে আমি আর কিছু না বলি। তবে যে বিষয়টা নিয়ে আমি বলতে পারি, যে বিষয়টা নিয়ে আমি কেন, সবাই বলতে পারে, সেই বিষয়টা নিয়েই কথা বলি। দেখেন, একটা স্ত্রী কখন আত্মহত্যার পথ বেছে নেয়? দুইটা সময় এসে আত্মহত্যার পথ বেছে নেয়। যখন একটা মেয়ের কাছে তার শেষ অস্ত্র হচ্ছে নিজেকে আঘাত করা, একটা মেয়ের কাছে তার শেষ অস্ত্র হচ্ছে নিজেকে আঘাত করা। কারণ মেয়েটা জানে তাকে আঘাত করলেই তাকে যে ভালোবাসে সে আর সইতে পারবে না, সে আর চুপ থাকতে পারবে না, সে যা করছে সে সেটা থেকে ফিরে আসবে। আপনারা দেখবেন যে প্রেমের প্রথম ধাপেই প্রেমিকা প্রেমিককে ওয়াদা করে, কসম করায়, তুমি আমার মাথার দিব্যি দিয়ে বলো তুমি আর সিগারেট খাবে না, তুমি আমাকে ছুঁয়ে বলো তুমি আর মিথ্যে কথা বলবে না, তুমি আমাকে ছুঁয়ে বলো তুমি বাজে ছেলেদের সঙ্গে মিশবে না। এই ধরনের অ্যাক্টিভিটিস প্রেমের শুরুতে হয়। আর এটা তো বিয়ে। সো এইখানে মাথার দিব্যি, গা ছুঁয়ে কসম খাওয়াটা কিন্তু আর ইফেক্টিভ না। এখানে নিজের উপরে আঘাত করাটার চাইতে, কারণ সেই মেয়েটি জানে তার স্বামী তাকে সবচাইতে বেশি ভালোবাসে, নাইলে সে কেন আত্মহত্যার পথ বেছে নেবে? এইটা একটা পথ। আমি বলছি যে দুইটা কারণ হতে পারে, একটা হচ্ছে সে নিজের উপরে আঘাত করবে, আর একটা হচ্ছে তার আর কোনো উপায় নাই, তার আর কোনো পথ নাই। সেটা হচ্ছে কিরকম, যে ইকরা তার পরিবারের বিরুদ্ধে গিয়ে আলভিকে বিয়ে করেছে। 10 বছর তার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিল না। যে আলভির জন্য ইকরা এত ফাইট করেছে পরিবারের সঙ্গে, সেই আলভির বিরুদ্ধে কোনো কমপ্লেইন সে কিন্তু সে তার পরিবারের কাছে গিয়ে বললে খাটবে না। বললেই বলবে তোকে তো আমরা আগেই বারণ করেছিলাম, তুই গেছিস কেন, তোর কপাল তুই পুরাইছিস, তুই তোর এই বিপদ ডেকে আনছিস, এবার তুই সামলা। এই ধরনের পরিবারকে বলতে গেলে পরিবার বড় আরো মত শোনা। কমেন্টে জানিয়ে ফেলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। কে কোথা থেকে আজকে ভিডিও দেখেছেন, কোন জেলা থেকে ভিডিও দেখেছেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না।